আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। ফরেন রিলেশনস এই চ্যানেলে আপনাদেরকে আবারও অভিনন্দন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো 2026 সালের 12ই ফেব্রুয়ারি তারিখে নির্বাচন পরবর্তীকালীন যে সরকার গঠন হয়, অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পরবর্তীত পররাষ্ট্রনীতি সম্পর্কে এবং তারেক রহমান সরকারের পররাষ্ট্রনীতি বিশ্লেষণ নিয়ে আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো বন্ধুরা, বর্তমান যে সরকার রয়েছে, অর্থাৎ বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে তারেক রহমানের যে বর্তমান সরকার, সেই সরকারের যে মূল থিম পররাষ্ট্রনীতির ক্ষেত্রে সেটি কিন্তু বাংলাদেশ ফার্স্ট নীতি তারা নিয়েছে এবং এই নীতিকে কেন্দ্র করেই কিন্তু তারা বিভিন্ন কূটনৈতিক কার্যক্রম এগিয়ে যাচ্ছে এবং পৃথিবীর অন্যান্য দেশের সাথে তারা কিন্তু একটি সম্পর্ক মেনে চলছে। তো এখন দেখা যাক যে বাংলাদেশ ফার্স্ট এই যে দর্শন, এই দর্শনের মূল মন্ত্র কী। নতুন যে পররাষ্ট্রনীতির মূল মন্ত্র অর্থাৎ বাংলাদেশ ফার্স্ট, এই মূল মন্ত্রের মূল উদ্দেশ্য হলো জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রেখে জনগণের আকাঙ্ক্ষাকে সব কিছুর ঊর্ধ্বে রাখা। পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট করে বলেছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর কোনো নির্দিষ্ট দেশের প্রতি অনুগত থাকবে না, বরং তা হবে পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে। কোনো দাদাগিরি এখন আর চলবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এবং কোনো একটা নির্দিষ্ট দেশের প্রতি বাংলাদেশ ঝুঁকে বসে থাকবে না। বিগত সরকারের আমলে আমরা যেটা দেখেছি যে ভৌগোলিকগত কারণে বাংলাদেশ ভারতীয় সরকারের প্রতি বেশ সমর্থন রেখেছিল এবং বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি ভারতের সাথে করা হয়েছিল, যেগুলিতে কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বকে অনেক সময় প্রশ্নবিদ্ধ করেছিল। তো ভারত কেন্দ্রিক যে বিগত সরকার ছিল, অর্থাৎ শেখ হাসিনা সরকারের সময় যে ভারত কেন্দ্রিক একটি মনোভাব, বর্তমান তারেক রহমান সরকারের আমলে কিন্তু সেটি পূর্ণ মূল্যায়ন তারা করেছে এবং ভারতের সাথে বিশেষ করে তিস্তা পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ এবং বাণিজ্যিক ঘাটতি কমানো, এই সমস্ত অমীমাংসিত ইস্যুগুলি কিন্তু এখন আগের চাইতে অনেক বেশি সোচ্চার হয়েছে। একই সাথে বাংলাদেশ সরকার কিন্তু চীনের সাথে একটি খুব সুন্দর ব্যালেন্সিং একটি এনভায়রনমেন্ট তার পররাষ্ট্রনীতিতে বজায় রেখেছে। আপনারা জানেন যে আমরা সামরিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে চীনের সাথে বেশ ভালো একটি সম্পর্ক বজায় রাখি। তো এটি বিগত হাসিনা সরকারের আমলেও একই অবস্থা ছিল। চীন আমাদের দেশে বিপুল অঙ্কের টাকা বিনিয়োগ করেছিল এবং বর্তমান সরকারও কিন্তু একই পথে রয়েছে, অর্থাৎ চীন থেকে বাংলাদেশে অর্থনৈতিক যে বিনিয়োগ, আন্তর্জাতিক বিনিয়োগ, সেই বিনিয়োগগুলো এবং চীনের সাথে যে আন্তর্জাতিক লেনদেন, সেই লেনদেন কিন্তু অব্যাহত রয়েছে। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব, যারা মূলত গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসনের প্রশ্নে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাদের সাথেও কিন্তু বাংলাদেশের বেশ ভালো একটি সম্পর্ক চলমান রয়েছে। যেমন আপনারা যদি দেখেন যে আন্তর্জাতিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশ কিন্তু তার একটি বাণিজ্য চুক্তি করেছে এবং যে বাণিজ্য চুক্তির কারণে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের আন্তর্জাতিক যে বাণিজ্য সেটি কিন্তু আরও প্রসার হবে। একই সাথে বাংলাদেশ কিন্তু চীনের যেমন রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ, এই যে থিওরি আছে সেটিকে মেনে চলে এবং বাংলাদেশ তার সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি আছে সেটির প্রতিও কিন্তু তারা সমর্থন বজায় রেখেছে। বর্তমান তারেক রহমানের সরকারের পররাষ্ট্রনীতিতে যে আঞ্চলিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে চেঞ্জ এসেছে সেটি হলো মূলত সার্ক ও দক্ষিণ এশিয়া কেন্দ্রিক। আপনি জানেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি কিন্তু সার্ক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং সেই কারণে হয়তো শেখ হাসিনা সরকার সার্ক এর প্রতি তেমন মনোযোগ দেননি। তো দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক উন্নয়নের জন্য সার্কের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগই নেই। তো বর্তমান তারেক রহমান এসে কিন্তু এই সার্ককে আরও উন্নয়ন করা এবং সার্ককে পুনরুজ্জীবিত করার যে একটা ভূমিকা সেটি কিন্তু তিনি ইতিমধ্যে নিয়েছেন। তো একই সাথে দেখা যায় যে দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন দেশ রয়েছে, বিশেষ করে পাকিস্তান, এই দেশের সাথে কিন্তু বাংলাদেশের এখন লেনদেন এবং বাংলাদেশের বাণিজ্য কিন্তু বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন যে বিগত যে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার ছিল, উনি কিন্তু পাকিস্তানের সাথে বেশ কিছু চুক্তির পর্যায়ে ছিল, যদিও শেষ পর্যন্ত শুধু দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি ছাড়া অন্য কোনোটি তেমনটা সফলতার মুখ দেখেনি।
তো তারপরেও পাকিস্তানের সাথে এই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি এটি কিন্তু আসলে কম কিছু নয়। কোনো একটি আন্তর্জাতিক সম্পর্ক শুরু হুট করে একদিনেই সব হয়ে যায় না। হয়তো এখন দ্বিপাক্ষিক বাণিজ্য শুরু হয়েছে, সামনে আরও বাণিজ্যের পথ খুলবে বলে আশা করি। আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ এখন থেকে বেশ নতুন সরকার সোচ্চার মনোভাব দেখিয়ে আসছে। বিশেষ করে রোহিঙ্গা সংকট সমাধানে কিন্তু বাংলাদেশ এখন আন্তর্জাতিক আদালত এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্মে মিয়ানমারের উপর চাপ সৃষ্টি করেছে। যদিও শেখ হাসিনা সরকার বিভিন্ন আন্তর্জাতিক মহলে এবং বহুপাক্ষিক প্ল্যাটফর্ম ব্যবহার করে মিয়ানমারের উপর অনেক চাপ সৃষ্টি করেছিল এবং শেখ হাসিনার সরকার এদিকে কিন্তু কোনো গাফিলতি করে নাই। এতে আমরা বিভিন্ন চুক্তিগুলো বা বিভিন্ন বৈঠকগুলো বিশ্লেষণ করলে আমরা এটি দেখতে পাই। অর্থাৎ রোহিঙ্গা সংকট সমাধানে বর্তমান সরকার আগের সরকারের মতোই সে তৎপর রয়েছে এবং যত দ্রুত সম্ভব রোহিঙ্গা সংকট সমাধানে কিন্তু বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। একই সাথে আপনারা জানেন যে প্রবাসী শ্রমিক এবং রেমিটেন্স, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের যে শ্রমিক রপ্তানির একটা সুযোগ বিগত সরকারের সময় একটি সংকুচিত হয়ে এসেছিল, সেটি কিন্তু ধীরে ধীরে আবার নতুন মুখ দেখছে এবং ধারণা করা হয় যে বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের যে শ্রম বাজার সেটি আবার পুনরায় আলোর মুখ দেখবে বলে আমি মনে করি। আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের আগের অবস্থানই রয়েছে, অর্থাৎ শেখ হাসিনা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের পথেই রয়েছে বাংলাদেশ। তো এরপরে যে বিষয়টি রয়েছে সেটি হলো প্রতিরক্ষা এবং কৌশলগত স্বায়ত্তশাসন। আপনারা জানেন যে বাংলাদেশ প্রতিরক্ষার ক্ষেত্রে মূলত চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর উপর নির্ভরশীল ছিল। বর্তমান কিন্তু বাংলাদেশ এই প্রতিরক্ষা কৌশলগত দিকে কিন্তু কিছুটা বৈচিত্র্য এনেছে। নতুন দেশ হিসেবে তুরস্কের নাম কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি, যাদের থেকে বাংলাদেশ বিপুল পরিমাণ ড্রোন কেনার একটা চুক্তি করেছে এবং বাংলাদেশে বারাক্তার 8 ইঞ্চি ড্রোন কিন্তু তুরস্ক থেকে আসার সম্ভাবনা রয়েছে। একই সাথে বাংলাদেশ কিন্তু তার প্রতিরক্ষার জন্য পাকিস্তানকে বর্তমানে বেছে নিয়েছে। চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো আগে থেকেই ছিল। পাকিস্তান থেকে বিশেষ করে JF-17 যে যুদ্ধ বিমান রয়েছে সেটি ক্রয়ের জন্য কিন্তু বাংলাদেশ বেশ একটি পজিটিভ একটি মনোভাব দেখিয়েছিল। তো সংক্ষেপে যদি বলতে যাই তাহলে বর্তমান তারেক রহমান সরকারের যে পররাষ্ট্রনীতি সেটি কিন্তু কোনো নির্দিষ্ট বলয়ের মধ্যে আবদ্ধ নয়, বরং এটি অত্যন্ত স্বতন্ত্র এবং সাহসী একটি পররাষ্ট্রনীতি বলে আমি মনে করি। এবং বিভিন্ন আন্তর্জাতিক মুভমেন্ট, বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি এবং ওনার যে বিভিন্ন মতদর্শন সেগুলো কিন্তু এটাই মিন করে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন আর নতজানু পররাষ্ট্রনীতি হয়ে থাকবে না। তো অত্যন্ত সাহসী এবং স্বতন্ত্র একটি পররাষ্ট্রনীতি হিসাবে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন দেখা যাবে। তবে এটি বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের যে একটি মনোভাব ছিল, অর্থাৎ একটি আনপ্রফেশনাল যে একটি মনোভাব, ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবো না, ভারত দখল করব, 7 সিস্টার দখল করব, এই রকমের মনোভাব থেকে তারেক রহমান কিন্তু সরে আসছেন বা উনি এইরকম মনোভাবে কখনো পোষণ করেননি। এটি কিন্তু ওনার খুব একটি পজিটিভ দিক বলে আমি মনে করি। কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে যদি প্রভাব বিস্তার করতে হয়, স্বাধীন স্বতন্ত্র থাকতে হয়, তাহলে কিন্তু হুমকি ধুমকি দিয়ে নয়, বরং এটি কূটনৈতিকভাবে কৌশলগতভাবে এটিকে ব্যবস্থা নিতে হয় এবং এই সম্পর্কটা বজায় রাখতে হয়। ভারতের সাথে আমরা লেনদেন করব, বাণিজ্য করব এবং একই সাথে আমাদের যে কৌশলগত যে বিভিন্ন স্বার্থ, সেই স্বার্থগুলো কিন্তু আমাদেরকে চুক্তির মাধ্যমে আন্তর্জাতিক আইন, নীতিমালা ইত্যাদি মেনে কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। তো বন্ধুরা, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতৃত্ব স্থানীয় ব্যক্তি তারেক রহমানের পররাষ্ট্রনীতি আমরা খুবই পজিটিভভাবে দেখছি, খুবই ইতিবাচক বলে মনে হয়েছে। এবং সবচেয়ে ইতিবাচক যে বিষয়টি, আমরা কোনো দেশের, কোনো পার্টিকুলার, কোনো নির্দিষ্ট কোনো দেশের প্রতি আমরা নতজানু হইনি, বরং আমরা আন্তর্জাতিক পর্যায়ে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নীত রেখে মাথা উঁচু করে অন্য দেশের সাথে আমরা আন্তর্জাতিক বিভিন্ন বিষয়গুলো নিয়ে সলভ করবে এবং আন্তর্জাতিক সম্পর্ক মেনে চলব। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা, যদি পারেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আপনাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।